ভুয়া, দর্শক না। দর্শক যদি ভুয়া হইতো তাহলে বাংলাদেশে ক্রিকেটই থাকতো না। আমি জীবনে এই কথা বলিই নাই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে চলুন আমরা সকলে মিলে একটা ভিডিও দেখে আসি। এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তো আমরা যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা সাজানো, এটা এআই দিয়ে তৈরি? আপনাদেরও কি সেটা মনে হয়? না না, এই কথাটা আসলে আমার না। এই কথাটা আসলে যার বক্তব্য তার, যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি, আমাদের মাননীয় বোর্ড সভাপতি এবং যুব ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপনের। তিনি গতকালকে তার যে বোর্ড মিটিং শেষে যে বক্তব্য দিলেন সেখানে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করলেন এবং বললেন যে আসলে এই যে বিষয়টি আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ ভুয়া। আসলে এটা কি সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ সাজানো, সম্পূর্ণ বানোয়াট? তাহলে চলুন দেখি আগে আসলে তার ভিডিওতে কি বলা আছে, তিনি আসলে কি বলেছেন। চলুন ভিডিওটি একটু দেখে আসি। আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি বলছি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। আচ্ছা, আবার না 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 আপনি 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 আমাকে একটা কথা বলেন, যাই দিয়ে বানায়। এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? দেখে আপনাদের কি মনে হলো যে ভিডিওটি বানোয়াট? এর আগে যে ভিডিওটি দেখাইছিলাম সেটি বানোয়াট, সেটি ভুয়া। তিনি খুব স্ট্রংলি এটাকে প্রোটেস্ট করলো এবং বললো আসলে এটা আমরা কিভাবে বানাই, যারা আসলে এটা তৈরি করে, যারা আসলে এটা ভিডিও ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তারা আসলে এটা কিভাবে বানায়। তিনি এতটা আশ্চর্যিত হয়ে গেল যে তিনি সম্ভবত এই সম্পর্কে আসলে কোনো কিছুই জানেনই না। তিনি যে কথাটি বলেছেন সেটা তিনি বেমালুম ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, ভিডিও আসলে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করা যায়, মানুষের কণ্ঠ নকল করা যায়, কিন্তু ওই সময়ের যে পেপারগুলো, যে প্রিন্ট মিডিয়াগুলো, যে অনলাইন পোর্টালগুলো আছে, সেগুলোতে তার যে বক্তব্যটাকে তুলে ধরা হয়েছিল, আমরা আগে একটু সেটা দেখে আসি। ওই সময় 13 সেপ্টেম্বর 2022 সালের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় খুব সুন্দরভাবে একটা হেডলাইন দেওয়া আছে, দৈনিক যুগান্তর, তারপর বিডি ক্রিকেট টাইম, এরকম বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ায় তার এই খবরটিকে খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছিল এবং এটা বলা হয়েছিল যে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। এখন আজকে তিনি এসে এই বিষয়টাকে অস্বীকার করতেছেন। তার এই অস্বীকার করার পিছনে হয়তো দুই একটা কারণ আছে। তার একটি কারণ হইতে পারে তার বয়স হয়েছে, এক, তিনি বিভিন্ন ধরনের দায়িত্বে থাকেন, দুই, তার আসলে এত বেশি কাজের চাপ, এখন আবার তিনি নতুন করে একটা দায়িত্ব পেয়েছেন, যুব এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার এই কাজের চাপে, তার এই কাজের প্রেশারে হয়তো তার এই কথাগুলো ভুলে যাওয়া সম্ভব, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক আসলে আমরা ভুলি কি করে? তিনি যে কথাটি বলেছে সেই কথাটি প্রিন্ট মিডিয়ায় আছে, সেই কথাটি ইউটিউবে এখনো অ্যাভেলেবেল আছে। আপনারা যারা দর্শক আছেন তারা হয়তো এখনই যে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখন আমাদেরকে বুঝতে হবে তিনি এই কথাটা কেন বলেছিলেন, তার এই কথাটা বলার পিছনে প্রেক্ষাপটটা কি ছিল। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে তখন যিনি এই কথাটা বলেছিলেন, এই কথাটা বলার পিছনে তার কয়েকটি কারণ ছিল। তার এক নম্বর কারণ ছিল 2021 এবং 2022 সালের শুরুতে বাংলাদেশ টি-20 দলের পারফরমেন্স একেবারে যাচ্ছেতাই ছিল, খুব লজ্জাজনক পারফরমেন্স ছিল। ওই সময় দলের ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং এই মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে বাংলাদেশ টি-20তে একেবারে পারফর্ম করতে পারতেছিল না। তামিম ইকবাল খান অটোমেটিক্যালি টি-20 দলকে বিদায় বলে দিয়েছিল এবং পরবর্তীতে 2022-এর এশিয়া কাপ এবং 2022-এর বিশ্বকাপকে কেন্দ্র করে আসলে নতুন করে দল সাজানোর একটা পরিকল্পনা করা হয়। রাসেল ডোমিঙ্গোকে আসলে ছাঁটাই করা হয় টি-20 থেকে এবং ভারতের ইম্প্যাক্ট এবং ইন্টেন্টধারী নতুন কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ক্যাপ্টেন চেঞ্জ করা হয়। ক্যাপ্টেন আসলে সাকিব আল হাসানকে করা হয় এবং এটা 27শে মে যখন এশিয়া কাপ শুরু হয়, সেই 27শে মে এশিয়া কাপ শুরু হওয়ার পরে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে যে গ্রুপ বাংলাদেশের ছিল তার দুটি ম্যাচে বাংলাদেশ পরাজয় বরণ করে এবং এশিয়া কাপের ফাইনাল যখন 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, 13 সেপ্টেম্বর এশিয়া কাপের দলের যে পারফরমেন্স সেটা মূল্যায়ন করার জন্য কি করা হয়, বোর্ড মিটিং এর আলোচনা করা হয় এবং সেই সাথে সেই বোর্ডে আর একটা ইস্যু ছিল, সেটা আগামী যে বিশ্বকাপ ছিল অস্ট্রেলিয়ায়, সেই বিশ্বকাপের আসলে দল ঘোষণার করা একটা প্রেক্ষাপট ছিল। সেই জন্য আসলে তখন একটা বোর্ড মিটিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড মিটিং এর আয়োজন করা হয়। বোর্ড মিটিং শেষে, দীর্ঘ বোর্ড মিটিং শেষে নাজমুল হাসান পাপন তিনি কি করেন, সংবাদ সম্মেলনে আসেন
এবং আমাদের জাতিকে, আমাদের ক্রিকেট প্রেমী যারা আছে, যারা দর্শক আছে, সমস্ত মানে মিডিয়া যারা আছে, তাদেরকে তিনি এই বলে আশ্বস্ত করেন যে আসলে আমাদের একটা ট্রানজিশনের মধ্যে আছি, আমরা টি-20তে বিশেষ করে, এবং আমাদের দলে অনেক পরিবর্তন আসতেছে। ইতিমধ্যে মুশফিকুর রহিম দল থেকে ঘোষণা দিয়েছে এবং সেই সাথে মাহমুদুল্লাহকে আসলে ছাঁটাই করা হয়েছে। এবং এই যে ট্রানজিশন একটা পিরিয়ড চলতেছে, এই ট্রানজিশন পিরিয়ডটাকে আসলে আমাদেরকে মেনে নিতে হবে। তিনি আমাদেরকে এটাই আশ্বস্ত করিয়েছিলেন যে আপনাদেরকে সময় দিতে হবে। বর্তমান যে টিমটা আসতেছে, নতুন একটা টিম, নতুন শেপে আসতেছে, এই টিমটাকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে, সময় দিতে হবে। যার জন্য যে আমাদের ছিলেন যে আসলে যাকে আমি যে বিশ্বকাপ আছে অস্ট্রেলিয়ায়, সেই বিশ্বকাপ নিয়ে আসলে খুব বেশি আমাদের আশা রাখার দরকার নেই। এবং আমাদের টার্গেট থাকবে 2024-এর বিশ্বকাপ, আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। আমি সেই সময়ের একটা পেপারের কাটিং আপনাদেরকে একটু দেখাই। সেই সময় বিডি ক্রিকেট টাইমের একটা অনলাইন পোর্টাল, সেখানে তিনি আসলে খুব সুন্দরভাবে বলেছিলেন, আমি একটু পেপারটা পড়ি। আমরা এখন যা করছি সেটা এই বিশ্বকাপের জন্য না, এই বিশ্বকাপ দেখে আপনাদের চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে কাজ করতে হবে। এমন কোনো কোচ নেই বা এমন কোনো বোর্ড নাই রাতারাতি আপনার সব পাল্টে দেবে, টিম ভালো করে দেবে। এর সাথে তিনি আরো যোগ করেন, আগে যা হয়েছে হয়েছে, এখন আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করছি, আপনাকে টার্গেট করতে হবে পরবর্তী টি-20 বিশ্বকাপ। এটার জন্য এখন আমরা টিম রেডি করছি, এটার জন্য এখন পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু ভালো মন্দ হবে, সেটা মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ওইটা যদি খারাপও হয় আমরা হতাশ হব না, কিন্তু আমরা চাই ভালো করুক, যেন 6-7 মাস পর আমাদের একটা ভালো টিম দাঁড়িয়ে যায়, বা নতুন এক বছরের জন্য নতুন এক বছরের মধ্যে একটা স্ট্রং টিম পাই আমরা। এইটা হলো টার্গেট। আপনার সবসময় বুঝতে হবে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ না। খুব সুন্দরভাবে তিনি এই কথাটি বলেছিলেন। এবং আজকে তিনি যদি এই কথাটা ভুলে যান, বা অথবা আজকে যদি তিনি এই কথাটি অস্বীকার করেন, সেদিনের পেপার পত্রিকা তার এই অস্বীকারটাকে আসলে তুলে ধরে না, তার এই অস্বীকার করাটাকে, তার এই বেমালুম ভুলে যাওয়াটাকে আসলে স্বীকার করে না। আপনাদেরকে বুঝতে হবে নাজমুল হাসান পাপন সাহেব, আপনি সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমাদের এগুলো নিয়ে কোনো হিডেক নেই, আমাদের এগুলো নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু যখন আপনি এই মানে বিসিবির একটা গুরুত্বপূর্ণ পদে, শুধু গুরুত্বপূর্ণ পদে কেন, আপনি সর্বোচ্চ পদে থেকে যখন এই কথাগুলো বলবেন, আবার ভুলিয়ে গিয়ে দর্শকের উপর অথবা যারা এটা বানোয়াট বলবেন, ভুয়া বলবেন, তখন আপনাকে আসলে দায়িত্ব নিতেই হয়। আপনি যেটা বলেছেন সেটা ধরে রাখার আপনার গার্ড থাকতে হবে। আমাদের পারফরমেন্স খারাপ করছে, আপনি তো যে খেলে দিয়ে আসবেন না, পারফরমেন্স খারাপ হয়েছে এটাও যেমন স্বীকার করতে হবে, কিন্তু আপনি যে কথাটা বলেছিলেন সেটাও আপনাকে স্বীকার করতে হবে। এবং আপনাদের একটা তথ্য দেই, ওই যে যখন এই নাজমুল হাসান পাপন সাহেব যখন গতকালকে প্রেস ব্রিফিং করেছিলেন, ওনার সাথে যে ওনার সঙ্গপাঙ্গরা থাকে, প্রেস ব্রিফিং এর মিডিয়া ক্যামেরার সামনে আসার জন্য থাকে, বা সাংবাদিক সাহেবরা যারা থাকে, তারা আসলে কেউ এই কথাটা মানে প্রোটেস্ট করলো না, কেউ এই কথাটা নিয়ে কথাও তুললো না। ওনারা যখন এই কথাটা বলে আসলে কিভাবে এনারা বানায়, নাজমুল হাসান পাপন সাহেব যখন এই কথাটা বললো যে কিভাবে এনারা বানায়, কিভাবে তৈরি হয়, কে যেন একজন পাশ থেকে বললো যে আসলে এআই দিয়ে বানায়, কিভাবে আপনারা আসলে এই কথাটি বলতে পারলেন? এই পেপার, এই প্রিন্ট মিডিয়া, এগুলো কি আসলে সব ভুয়া, সব মানে সব বানোয়াট, আর আপনারা সত্য, আপনারা সত্য কথাটা বলতেছেন। আমরা তো আজকের কথা বলতেছেন, আমরা আজকে আরো 2 বছর আগের কথা বলতেছি। তো যাই হোক, ওখানে আরেকটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা সবচেয়ে লজ্জাজনক এবং সবচেয়ে হতাশার। কি ঘটনা ঘটেছিল? ওখানে যে ঘটনাটি ঘটেছিল, এই কথাটি বলার পর নাজমুল হাসান পাপন যখন বললেন আসলে এগুলো কিভাবে বানায়, তখন গোটা মানে সংবাদ সম্মেলনটা একটা হাসি রোল করেছিল। মনে হচ্ছে যে কি যেমন একটা জোকস উনি একটা বলেছেন, এবং এই জোকস আসলে আমরা করেছি। এই হাসিটা, এই উপহাসটা আসলে তিনি আসলে ওই ঘটনাটাকে বলেন, ওই খবরটিকে বলেনি। এই হাসি, এই উপহাসটি হলো আসলে সমগ্র দর্শকদের, বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে নিয়ে তিনি আসলে হাসি এসেছেন, 18 কোটি মানুষকে নিয়ে তিনি আসলে উপহাস করেছেন। বাংলাদেশে 18 কোটি মানুষের ক্রিকেট নিয়ে যে আবেগ, যে ভালোবাসা, সেটিকে নিয়ে আসলে তিনি কি করেছেন, উপহাস করেছেন, বা আসলে তাচ্ছিল্য করেছেন, এক ধরনের তাচ্ছিল্য করেছেন। আমরা ক্রিকেটটাকে যেভাবে ভালোবাসি, ক্রিকেটটার পিছনে যেভাবে সময় দেই, যেভাবে শ্রম দেই, ক্রিকেটটাকে যেভাবে ওন করি, আমরা ক্রিকেটটা নিয়ে যেভাবে প্যাশন দেখাই, আপনার দর্শকরা কি মনে করেন? আমাদের যারা ভোটকর্তা আছে অথবা আমাদের যারা ক্রিকেটাররা আছে, তারা কি আসলে ততটাই ওন করে? আপনার ক্রিকেটের জন্য না খেয়ে থাকেন, পকেটের টাকা খরচ করে ক্রিকেটের খেলা দেখতে যান, কিন্তু ওনারা কি করে, এটাকে আসলে মনেই করে না কোনো কিছু। আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের প্যাশনের জায়গাটা তাদের কাছে একেবারেই মূল্যহীন। তাদের কাছে এটা একটা তাচ্ছিল্যের একটা বিষয়, তাদের কাছে এটা একটা নগণ্য একটা বিষয়। এবং আপনাদেরকে এই তথ্যটা দেই, ওনারা যখন এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতেছিল, তখন মনে হচ্ছিল যে আসলে আমাদের দর্শকদেরই দোষ, আমাদের দর্শকরাই আসলে আমরা বোকা, যে আসলে আমরা কেন ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দেখাই, কেন ক্রিকেটটাকে আসলে আমরা নিয়ে এত আবেগ, এত মানে এত অনুভূতি প্রকাশ করি, যেখানে যারা আসলে ভোটকর্তা আছে, যারা ক্রিকেটার, তারাই যদি ক্রিকেটের ভালো না চায়, আসলে আমরা ক্রিকেটের ভালো চাই কি করি? আসলেই কি আসলে ক্রিকেটের ভালো চায়?
তারা কি সত্যি সত্যি ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে? তারা কি সত্যি আসলে আমাদের এই দর্শকদের আবেগ ভালোবাসা আসলে মূল্য দিতে চায়? আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমরা না থাকলে, আমরা দর্শকরা না থাকলে বাংলাদেশের ক্রিকেট থাকবে না, ফুটবলের মতো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা হবে। তো যাই হোক, নাজমুল হাসান পাপন সাহেব, আপনি এই কথাটি বলেছেন, কি জন্য বলেছেন, কিভাবে বলেছেন, তার ব্যাখ্যা আপনি অথবা দিবেন। কোনো আর একটা বিষয় আমরা দেখি যে ওইখানে যে উপস্থিত সাংবাদিকরা আছে, তারা এই সাংবাদিকরাই অন্যান্য সময় দেখি যে বিশ্ববাসী অনেক সাংবাদিক বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের প্রোটেস্ট করে, কিন্তু কালকে দেখলাম কোনো সাংবাদিক, একটা সিঙ্গেল সাংবাদিক ওই বিষয়টা নিয়ে আসলে প্রোটেস্ট করেনি। কোনো একটা সিঙ্গেল সাংবাদিক ওই বিষয়টা নিয়ে আসলে আওয়াজ তোলে নাই যে নাজমুল হাসান পাপন সাহেব একটা সাহস নিয়ে এই কথাটা বলেনি যে আসলে আপনি এই কথাটি বলেছেন, এই কথাটা আপনারাই বলা, আমরা কেউ এটা ভুয়া বানাই নাই, আমরা কেউ এটা ভুয়া তৈরি করি নাই, ভুয়া দর্শকরা না, ভুয়া দর্শক না। দর্শক যদি ভুয়া হইতো তাহলে বাংলাদেশে ক্রিকেটেই থাকতো না। তাহলে বুঝতে হবে ভুয়া কারা। দর্শক আপনারাও ধরে রাখেন ভুয়া কারা, আপনারাও চিনে রাখেন ভুয়া কারা, কারা ক্রিকেটের ক্ষতি চায়, কারা আসল ভুয়া। তো যাই হোক, ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি পারেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।